আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন। নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রত্যাশা মতোই তারেক রহমানের চীন সফর দুই দেশকে নাড়িয়ে দিয়েছে। গতকাল মার্কো রুবিও ফোন করেছিলেন ডক্টর জয়শঙ্করকে, মানে ওদের বিদেশমন্ত্রী মার্কো রুবিও, আমাদের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। তারেক রহমানের বিদেশ সফর নিয়ে, চীন সফর নিয়ে তাদের মধ্যে দীর্ঘ বাক্যালাপ হয়। তারপরে স্থির হয় আগামী বছর ট্রাম্প আসতে পারেন ভারতে। এই দেখুন, এখন কি কি নিয়ে আলোচনা হবে সেটাও এখানে ডিটেলে লেখা আছে। আজকে আমার ভিএনটা চলছে না, যেটা এডিটিং করে সেটা চলছে না বলে আমি স্ক্রিনে এটাকে দিতে পারছি না। তো যা বলা হচ্ছে, বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি এবং সন্ত্রাসবাদ যেভাবে মাথাচাড়া দিয়েছে, তাতে বিশ্ব আর বসে থাকতে পারে না। এটা মার্কো রুবিওর কথা। বিশ্ব আর বসে থাকতে পারে না। বিশ্বের কাছে একটা বার্তা যাচ্ছে যে একটা দেশ ধীরে ধীরে সিরিয়া, লেবাননের দিকে পৌঁছে যাচ্ছে। এতে ভারতের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ আছে। আমরা বুঝি, অবস্থার সৃষ্টি তো আপনারাই করেছেন, সৃষ্টিকর্তা আপনারা। কথা শোনাতে ছাড়েনি, সৃষ্টিকর্তা তো আপনারাই। আপনারা তো ধোয়া তুলসী পাতা নন। আপনারা এই সমস্ত কর্মকাণ্ড করে সিআইএ কে দিয়ে, ডোনাল্ডুকে দিয়ে একটা সরকারকে উচ্ছেদ করে একটা শান্ত দেশকে আপনারা অশান্ত করে দিয়ে এখন আপনারা ভারতের সঙ্গে আলোচনা করার জন্য আসতে চাইছেন। আসুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। মার্কো রুবিও ওই পথে আর না গিয়ে তারপর বলেন চীন সফরকে আপনারা কিভাবে দেখছেন, মানে তারেক রহমানের চীন সফরকে। তখন মার্কো রুবিওকে জয়শঙ্করজি বলেছেন যে এখনো এই বিষয়ে তো তেমন কোনো চুক্তি তো হয়নি, যেমন তিস্তা মহাপ্রকল্প, সে বিষয়ে কোনো চুক্তি হয়নি, বিমান কেনা নিয়ে চুক্তি হয়নি। তাছাড়া দেশটা ঋণে ডুবে আছে। যদি এই সমস্ত চুক্তিভুক্তি হয়ও, বিনা পয়সায় তো হয় না। আর আমি যেটা বলেছিলাম আপনাদের, একদিনে আমি টাকা দিলাম দিয়ে 17টা কি 20টা বিমান নিয়ে এলাম, তা তো হয় না। আমরা রাফেল কিনছি 24টা না 36টা। এই রাফেল 2036-এ গিয়ে আমাদের ডেলিভারি হবে, মানে একটা দুটো করতে করতে 2036-এ আমাদের পুরো ডেলিভারি কমপ্লিট হবে। টাকা দিলেই হলো না। টাকা দেওয়ার পরবর্তী সময় এটা তো এক গাড়ির শোরুম নয় যে এটা সাজিয়ে রেখে দেবে। এই যুদ্ধ বিমান দিয়ে কি হবে? ভারতের সঙ্গে লড়বে নাকি মায়ানমারের সঙ্গে লড়বে? কার সঙ্গে লড়বে? বাংলাদেশ সেনাবাহিনীর কি সেই শক্তি রয়েছে, সেই গোলা বারুদ রয়েছে? সে প্রশ্নকে আমি দূরে ঠেলে রাখছি। এখন বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, আমি কালকে যেটা থাম্বনেইলে দিয়েছিলাম যে বাঁশে তেল লাগানো হচ্ছে, দেখুন তেলটা কিন্তু লাগানো হচ্ছে। এখন কিন্তু এই তেল কিন্তু বাঁশ। এখন কিভাবে পশ্চাৎদেশে পতিত হবে সে আমি জানি না, তবে কিছু একটা বড় সড়ো হতে পারে। ট্রাম্পের আসার কথা ছিল নভেম্বর অথবা ডিসেম্বরে, কিন্তু সেই সময়তে মানে তার আগে পরে বেজিংয়ের আমাদের রাষ্ট্রপতি এবং পুতিনের, রাশিয়ার রাষ্ট্রপতি দুজনেই এখানে আসছেন। আমি বারবার আপনাদের বলেছি, ডেট এখনো ঠিক হয়নি, কিন্তু ওই সময়ের মধ্যেই আসবেন। G7 এর কথা, G7 বলছি, আমাদের RIC এবং ব্রিক্সের ব্যাপারে। তো
একজন লিখেছেন কোয়াডের সঙ্গে এটা মিল খায় না। বাস্তবতায় কোয়াড আলাদা, কোয়াড একটা আলাদা বিষয়, আর ব্রিক্স আলাদা, আড়াইসি আলাদা। তাকে আমি একটুখানি ঘেঁটে ফেটে দেখতে বলবো, গুগল দেখতে বলবো। নিশ্চিত না হয়ে কেমন এটা অবাস্তব বলে তিনি বললেন আমি জানি না, তো আমি নামটা আমার মনে নেই। তো যাই হোক, এখন শুধু আসছেন দুটো ব্যাপারে আসছেন ট্রাম্প। একটা হচ্ছে বাণিজ্য চুক্তি। ট্রাম্প হয়তো নেক্সট ইলেকশনে উতরে যাবেন, মিড টার্ম ইলেকশনে। এখন তার কাছে একটা বড় সমস্যা হয়ে গেছে এই বাণিজ্য চুক্তি। বাণিজ্য চুক্তির একটা চূড়ান্ত ফয়সালা উনি করবেন, এটা মার্কো রুবিও বলেছেন। আর দ্বিতীয় হচ্ছে, এবার মুখে নয়, এবার চুক্তি করা হবে বাংলাদেশ এবং বাংলাদেশের ব্যাপারে ভারত ও আমেরিকার মধ্যে লিখিত চুক্তি, মানে যৌথভাবে একটা সিদ্ধান্ত নিয়ে বা একটা কিছু করে বাংলাদেশকে ঠান্ডা করা। এটা হচ্ছে মোটামুটি ট্রাম্পের সফরের যে বিবরণী, সেই বিবরণী এই কাগজটার মধ্যে লেখা রয়েছে। যে কাগজটা আমি বারবার পড়লে পরে অনেকেই আমাকে বলে যে আপনি বারবার পড়ে সময় নষ্ট করেন, আপনি নিজের ভাষায় বলুন না। আমি ওই জন্য তাদের কথা, দর্শকরা হচ্ছে ভগবান, তাদের কথা সবসময় শুনতে হবে। দর্শক যদি বলে আপনি সারাংশ বলুন, আমি সারাংশই বলে দেবো। দর্শক যদি বলে না আপনি পেপার কাটিং দিয়ে আমার দেখান, যদিও আজকে আমি দিতে পারবো না, কারণ ভিএনটা খারাপ মানে কি, ওটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করতে হবে, নইলে পরে গন্ডগোল হচ্ছে। তো তারেক রহমান তো পেলেন না, কিছুই হাতে এলো না। কিছু প্রতিশ্রুতি এসছে, যে প্রতিশ্রুতি বাস্তবায়ন হওয়া অত্যন্ত কঠিন। আর কিছু বাজে প্রতিশ্রুতি, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থান, আমরা বৈদ্যুতিক সহযোগিতা, মান্ডারিন ভাষা শিখে কি হবে? কর্মসংস্থানের ব্যাপারটা আপনি শিখে তুলে রাখুন। কারণ চীনে এখন যে অর্থনৈতিক অবস্থা, বিভিন্ন আছে ভুতুরে সিটি হয়ে রয়েছে, ফ্ল্যাট বিক্রি হচ্ছে না, ব্যাংকগুলো দেউলিয়া হয়ে গেছে। চীনের অবস্থা কিন্তু, অর্থনৈতিক অবস্থা কিন্তু খুব ভালো নয়। সেক্ষেত্রে চীন যে টাকা দেবে না, সে কথা কিন্তু আমি আগেই বলেছিলাম। এখন যতই আপনাদের সরকার, বাংলাদেশ সরকার যতই ড্রাম পেটাক না কেন, বাস্তবতা এটা যে আপনাদের মূলও ধরিয়ে দিয়েছে। কিন্তু এবার সব থেকে বড় কথা হচ্ছে, সে সর্বনাশের একেবারে গোড়ায় ঘা দিয়ে দিয়েছেন। মানে দুই সাপের মাথায় পা তুলে দিয়েছেন, বিষধর সাপের। ভারত একটু ধীরে করে, কিন্তু আমেরিকার ধৈর্য নেই। আমেরিকা যা করবে ধারাদ্দার করবে। ভারত কি, ভারত আস্তে আস্তে একটা রাজনৈতিক নেতাকে ওখানে দিয়েছে, এরপরে নেপালে ওখানে পাঠাবে, ওখানেও একজন রাজনৈতিক নেতাকে পাঠাবে। যেসব জায়গায় গন্ডগোল আছে সে সমস্ত জায়গায় এই রাজনৈতিক পূর্ণ মন্ত্রিত্বের মর্যাদা দিয়ে তাদেরকে পাঠানো হবে। তো এখন এই অবস্থার মধ্যে আপনারা কিন্তু একটু কঠিন সময়ের মধ্যে রয়েছেন। একটা প্রসঙ্গ বলতে ভুলে গেছিলাম, জয়শঙ্করজি এটা বলেছেন যে আপনারা যে প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, এই যে গোলামি চুক্তির প্যাঁচটা লাগিয়ে রেখে দিয়েছেন, সেটা কি হবে? তখন মার্কো রুবিও বলেছে প্যাঁচ আমরাই লাগিয়েছি, আমরাই খুলে দেবো, যখন সময় আসবে তখন আমরাই তুলে দেবো বা খুলে দেবো, কিছু একটা বলেছেন আর কি, যেটা এখানে পরিষ্কার করে লেখা হয়নি। শুধু লেখা হয়েছে
গোলামি চুক্তির ব্যাপারে যেটা বলা হচ্ছে, সেই চুক্তি আদতে থাকবে কি থাকবে না সেটা নিয়ে আগামী দিনে কথা হবে বলে মার্কো রুবিও মন্তব্য করেছেন। এখন তার মানে আপনাদের দেশে যে গোলামি চুক্তি, আমেরিকার গোলামি চুক্তি রয়েছে, সেই গোলামি চুক্তি থেকে বের করে আনতে পারে একমাত্র ভারত। এই যে ভারতকে দিনরাত গালাগাল করছেন, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই করে চিৎকার করে যাচ্ছেন, এখন হলো কি? আচ্ছা, এবার বিকেলে আমি আপনার সন্ধ্যেবেলা যে ভিডিওটা করব সেখানে দেখবেন ব্রিটেন একদিন ইটালি ফিটালি সমস্ত নরওয়ে ফরওয়ে সমস্ত চালান করছিল, নেদারল্যান্ড থেকে চালান করছিল, এখন ব্রিটেন বলছে যে আমরা সমস্ত বিদেশি মানে আশ্রয়দাতা যারা আছে তাদেরকে সব আমি তাড়াবো। কিয়ের স্টারমারের গদি গেল, লেবার পার্টি এখন কি করে দেখা যাক, সেটা আমি বিকেলে বলবো। ওটাও একটা দুর্দান্ত মানে বাজে খবর, যেটা আপনাদের পক্ষে খুব খারাপ। এই পাকিস্তানি এবং বাংলাদেশি এরা বিদেশে যায় উন্নত জীবনযাপনের জন্য, যা আমি বারবার বলেছি, তাহলে ওখানে গিয়ে এই সমস্ত বদমাইশিগুলো করার অর্থটা কোথায়? তো যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার। অবশেষে তারেক রহমানের মালয়েশিয়া এবং চীন সফর শেষ হয়েছে। এই সফর শেষে তিনি কি নিয়ে ফিরলেন বাংলাদেশে? বিশাল বিনিয়োগ, নাকি এটি ছিল স্রেফ কূটনৈতিক সৌজন্য? এই সফরে তার কি প্রাপ্তি হয়েছে বিশাল অশ্বডিম্ব? আজকে এই বিষয়টি নিয়েই বিশ্লেষণ করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বেশ ঢাকঢোল পিটিয়েই বাংলাদেশের প্রধানমন্ত্রীর বিদেশ সফর শুরু করলেন। প্রথমে তিনি গেলেন মালয়েশিয়ায়। মালয়েশিয়ার সফরটা ছিল অনেকটা সংক্ষিপ্ত। সেখানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার ফেসবুক পেজে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে হাবিবের একটি গান বাজিয়েছেন। এটিই ছিল মূলত মালয়েশিয়া সফরে আমাদের প্রধান প্রাপ্তি। যে আশায় আমাদের যাওয়া হয়েছিল যে মালয়েশিয়ার শ্রম বাজার উন্মুক্ত হবে, বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার এক্সপোর্ট করা যাবে, সেই বিষয়ে কোনো ডেভেলপমেন্ট নেই। মালয়েশিয়া সরকারের পক্ষ থেকে বাজার খুলে দেওয়া হয়নি। সুতরাং যে মূল উদ্দেশ্যে যাওয়া হয়েছিল সেটি আসলে অর্জিত হয়নি বলা যায়। কিন্তু এই সফরের মূল দৃষ্টি ছিল আমাদের সবার চীন সফর উপলক্ষে। চীনে তিনি 22 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত ছিলেন। গতকাল বাংলাদেশে ফিরেছেন। তিনি মূলত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে ডাভোস সামার যে সেমিনার ছিল সেখানে অংশগ্রহণ করেছেন। সেই সেমিনার থেকে অবশ্য পাওয়ার তেমন কিছু ছিল না। এর আগে সুইজারল্যান্ডে ডক্টর ইনুস গিয়েছিলেন, 43টা মিটিং করেছেন একদিন, অসংখ্য মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছেন, তিনিও ঘোড়ার ডিম নিয়ে ফিরেছিলেন। যাই হোক, এই চীন সফরে তারেক রহমানের সবচেয়ে বড় অর্জন হলো যে প্রতিদিন তার উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মিস্টার মাহাদি আমিন তিনি প্রেস কনফারেন্স করতেন। তারেক রহমানের এই সফর কভার করতে যেসব বাংলাদেশি সাংবাদিক গিয়েছেন তাদের নিয়ে তিনি প্রেস কনফারেন্স করতেন, প্রতিদিনের আপডেট দিতেন। তো একদিনের আপডেট শোনার সৌভাগ্য হয়েছে। তো সেই আপডেট শুনে যেটা মনে হয়েছে যে এই সফরের সবচেয়ে বড় সাফল্য হলো যে তিনি চীনের 3জন শীর্ষ পর্যায়ের নেতা বলি বা একেবারে চীনের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীর সমপর্যায়ের প্রিমিয়ার এবং স্পিকার সমপর্যায়ের এই 3জনের সাথেই তিনি মিটিং করেছেন। তারেক রহমানের এই সফরটি ছিল মূলত চীনের যে প্রিমিয়ার লি কিয়াং তার আমন্ত্রণে। শি জিনপিং ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছেন। আমি ওদের যে চীনা বার্তা সংস্থা জিনহুয়া সেটা দেখলাম, সেখানে দেখলাম যে কম্বোডিয়ার সাথেও এই চীনা নেতৃবৃন্দের মিটিং হয়েছে এবং সেটি তারা অনেক বেশি হাইলাইট করেছে বাংলাদেশের মিটিং এর চাইতে। যাই হোক, বাংলাদেশ মিটিং সম্পর্কেও সেখানে আছে।
যে দুটো জিনিস আমরা আশা করেছিলাম এই সফর থেকে, সেটা হলো যে তিস্তা ব্যারেজের যে মহাপরিকল্পনা, সেখানে চীনের অর্থায়ন, এবং যেটা বাংলাদেশের মিডিয়ায় পরবর্তীতে দেখলাম যে তিস্তা ব্যারেজ নিয়ে কথা নেই, কিন্তু বাংলাদেশ, মিয়ানমার, চীনের কুনমিং পর্যন্ত যে অর্থনৈতিক করিডোর, এটা নিয়ে বাংলাদেশের মিডিয়ায় ব্যাপক হাইলাইট করা হয়েছে। কিন্তু আসলে কি হয়েছে, যে যৌথ বিবৃতিটা ইংরেজিতে আমি দেখলাম, এটা জিংওয়ার ওয়েবসাইটে আছে, সেখানে কেবলই আমার কাছে মনে হচ্ছে যে শব্দের খেলা। এই দুই চুক্তি পড়লে মনে হয় যে সবই তারা করবে, কিন্তু স্পেসিফিক কিছুই নেই। তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনার ব্যাপারে চীন সরাসরি আকারে ইঙ্গিতে বলে দিয়েছে যে তারা এই মুহূর্তে এটি ফান্ডিং করবে না। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আওয়ামী লীগ সরকারের আমলে চীনের সাথে এই তিস্তা ব্যারেজ নিয়ে অনেক কাজ হয়েছিল, মোটামুটি কি হবে টোটাল প্ল্যানিংটাও হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে 2024 সালে নির্বাচিত হবার পরে শেখ হাসিনা যখন চীনে যান, তখন চীন থেকে যখন এই তিস্তা ব্যারেজ পরিকল্পনা বাস্তবায়নের কথা বলা হয়, তখন শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে বর্তমান বাস্তবতায় এই তিস্তা ব্যারেজ তারা সবাইকে নিয়ে করতে চায়, এখানে চীনেরও একটা স্টেক আছে, এখানে ভারতেরও একটা স্টেক আছে, সুতরাং তারা শুধুমাত্র চীনের সাথে এই ব্যারেজটা করতে পারবে না, এবং যার ফলে চীনের সাথে একটা দূরত্ব তৈরি হয়েছিল সেই সময়। আপনাদের মনে আছে যে শেখ হাসিনা তার সফর সংক্ষিপ্ত করে একদিন আগে ফিরে এসেছে। কিন্তু আজকে চীন এই তিস্তা ব্যারেজ করবে কিনা, চীনের কাছে যখন সাহায্য চাইছে বাংলাদেশ সরকার, তখন চীন খুব স্পষ্টভাবে না বলে দিয়েছে, কারণ চীন এই মুহূর্তে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নে অধিক মনোযোগী। তারা ভারতকে কোনো কারণে চটাতে চায় না, এবং তিস্তা ব্যারেজটা এমন একটা ইস্যু যেখানে যদি শুধুমাত্র ভারত করে তাহলে চীন রুষ্ট হবে, শুধুমাত্র চীন করলে ভারত রুষ্ট হবে। সেইখানে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং খুব জরুরি। এবং বিশ্ব বাস্তবতায় আমি বারবার বলছি যে আরআইসি কিন্তু এখন একটা বাস্তবতা একদম। রাশিয়া, ইন্ডিয়া, চায়নার যে তিন দেশীয় জোট, এবং ব্রিক্সও খুব অ্যাক্টিভ, এবং আপনারা জানেন যে চায়না এবং ভারতের মধ্যে যে বিভিন্ন রকমের কনফ্লিক্ট ছিল সেগুলোকে তারা মিনিমাইজ করে সম্পর্ক উন্নয়ন করছে, এবং তারা সবাই সম্মিলিতভাবে আমেরিকার যে সুপ্রিমেসি সেটাকে চ্যালেঞ্জ করতে চাচ্ছে। তো সেই জায়গা থেকে চীন কখনোই বাংলাদেশের জন্য এই ঝুঁকি নেবে না যে তারা ভারতকে রুষ্ট করবে বা বিশ্ব রাজনীতির যে বর্তমান যে গতি প্রকৃতি সেটিকে ব্যাহত করবে। সুতরাং তিস্তা ব্যারেজ বাদ। এখন রইল অর্থনৈতিক করিডোর মিয়ানমার হয়ে চায়না পর্যন্ত বাংলাদেশ। এই করিডোর নিয়ে তো বাংলাদেশে কম জল ঘোলা হলো না। এখন এই মিয়ানমার কে কেন্দ্র করে ভারতের স্টেক আছে, রাশিয়ার স্টেক আছে, চায়নার স্টেক আছে, এখন আমেরিকাও তার স্টেক চায়, এই রিয়ার আর্থ মিনারেলের ভাগ চায়। তো এইখানে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত এই করিডোর কে করবে, এই বিনিয়োগটা কে করবে? যদিও চায়না বলেছে তাদের যে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ তারা সেটা এগিয়ে নিয়ে যাবে, কিন্তু এই যে ইকোনমিক করিডোরের কথা বলেছে, এই বিনিয়োগে এই মুহূর্তে চায়না প্রস্তুত নয়। তারা আপাতত শব্দটা বলেছে, যেমন তিস্তা ব্যারেজ নিয়েও বলেছে যে আপাতত তারা তিস্তা ব্যারেজ নিয়ে ফান্ডিং করতে রেডি না, ভাবছে না। আবার এই করিডোরের কথা, এই করিডোরে ফান্ডিং করবে কে? এই করিডোরে ফান্ডিং করতে গেলে আমেরিকার সাথে যে তিনটা চুক্তি বাংলাদেশ সরকার স্বাক্ষর করেছে, সেই তিনটা চুক্তি অনুযায়ী তো এইখানে এই করিডোর করতে গেলে যারা বিনিয়োগ করবে তাদের ব্যাপারে আমেরিকার ক্লিয়ারেন্স লাগবে। তো চায়না স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে যে তাদের পক্ষে এখন আর এই ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা সম্ভব না, কারণ চায়না ইতিমধ্যে ভেনিজুয়েলায় অনেক লস করেছে। 4-5টা দেশে কিন্তু তাদের বিনিয়োগ ঝুঁকির মুখে আছে। সুতরাং আমেরিকার সাথে এই চুক্তি করে আবার চায়নার বিনিয়োগ আশা করা, এটা মনে হয় যে এই মুহূর্তে একটু বেশি হয়ে যায়, বিশেষ করে এই ইকোনমিক করিডোরের জন্য। তবে এই সফরে একটা ইন্টারেস্টিং বিষয় ছিল যে ওই যে বাটপার আশিক চৌধুরী নামের এক বাটপার, যার ইংরেজিতে প্রেজেন্টেশন দেখে বাঙালি জাতি একেবারে হুমড়ি খেয়ে পড়ে। কিন্তু আমি আমার এই সামান্য জীবনে, আমি তো মাস্টারি করেছি পৃথিবীর, আমি অসংখ্য কনফারেন্স অ্যাটেন্ড করেছি, সোজা কথা।
তা আমার কাছে কখনোই মনে হয়নি যে আশিকের প্রেজেন্টেশন আহামরি কিছু। তো তার প্রেজেন্টেশনে এমন ভাব যে পুরা চীনের বিনিয়োগকারী ব্যবসায়ীরা সবাই বোধহয় বাংলাদেশে এসে ঝাঁপায় পড়বে। যাই হোক, প্রধানমন্ত্রী ফিরেছেন, তার চালা চামুন্ডরা বাঙ্গু মিডিয়া নানানভাবে এটা হাইলাইট করার চেষ্টা করছেন, কিন্তু বাস্তবতা হলো যে বিশাল এক অশ্বডিম্ব নিয়ে ফিরেছেন তারেক রহমান। এক কথায় বলা যায় তার চীন সফর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এবছর চীনা কমিউনিস্ট পার্টির 105 বছর পূর্তি হলো। সেই পূর্তি উপলক্ষে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চীনা কমিউনিস্ট পার্টিকে অভিনন্দন জানানো হয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।